আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? চারজন আছেন। আজকে আমাদের সলভ ক্লাস হবে। প্রথম যে পরীক্ষাটা হয়েছে আপনাদের গতকালকে, সেই পরীক্ষাটার উপরে সলভ ক্লাস হবে। পরীক্ষা দিয়ে কেমন লাগলো লিখলেন না পড়তে? জি, কথা কি শুনতে পাচ্ছেন? নিয়ামুল হাসান, মুহিম, তাসলিম। ওয়ালাইকুম আসসালাম। মুহিম, মুহিম, রেজাল্ট আরো ভালো করা দরকার ছিল না? এ প্লাস পাইছেন মাত্র একজন। সাতজন, বাকিরা এখনো ঘুম থেকে উঠতে পারে নাই। পরীক্ষার কোশ্চেন কি সো টাফ হইছে? ইজি কোশ্চেন ছিল, যারা ধরতে পারা ধরছেন। আচ্ছা, প্রথমত একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই বলছেন যে স্যার মেইল যায় নাই, তারপর কিভাবে ইয়ে করবো। শুনেন, প্রযুক্তিগত বিষয়গুলো আসলে আমার হাতে না। আপনার মেইল আইডিতে কোনো প্রবলেম থাকলে সেটা আমি এখান থেকে সলভ করে দিতে পারবো না। গতকালকে একজন লিখছেন তার মেইলের পাসওয়ার্ড হারাই গেছে, তা আমি কি বলতে পারবো যে আপনার মেইলের পাসওয়ার্ড কোনটা? বলেন। তো যে জিনিসগুলো আমার হাতে না, সেই জিনিসগুলো আসলে আমাকে বলে লাভ নেই, আমি এগুলো মানে কিছুই করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, শোনা যাচ্ছে। আর যেগুলো আমার হাতে আছে যে স্যার রেজাল্ট দিবেন কখন, এইগুলো আমি ইয়ে করতে পারবো, কিন্তু আপনার যে টেকনিক্যাল যে প্রবলেমটা, সেটা তো আসলে আমার পক্ষে সলভ করা পসিবল না। আপনার মেইল পাসওয়ার্ড হারাই ফেলছেন, সেটা কি আমার দোষ? বলেন। আচ্ছা, শুরু করি আমরা। প্রথমে দেখি আমরা প্রথম কোশ্চেনটা। হুম, দেখেন, প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে অনূর্ধ্ব 19 দলে ভর্তিচ্ছু সকল ছাত্ররা প্রশিক্ষণ হিসাবে মরুভূমিতে 1 ঘন্টা শারীরিক দৈহিক কসরত করবে। এ বাক্যের মধ্যে ভুলগুলো কোথায়, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা ছিল। প্রথম কথা দেখেন, অনূর্ধ্ব, এই বানানটা হবে কিভাবে দেখেন তো। অনূর্ধ্ব, আমরা আসলে লিখছিলাম হচ্ছে অনূর্ধ্ব, এভাবে লিখছিলাম পরীক্ষার হলে আমরা অনূর্ধ্ব লিখছিলাম হচ্ছে এভাবে। ঠিক আছে, দেখেন অনূর্ধ্ব বানানটা আসলে ভুল কেন? কারণ আমরা জানি সন্ধি বিচ্ছেদে দুইটা হ্রস্ব মিললে কি হবে, দীর্ঘ হবে, এরকমই কিন্তু আমরা পড়ছিলাম, খেয়াল আছে আপনাদের? হুম। তাহলে একটা ভুল। ভর্তিচ্ছু, দেখেন এটাও, এটা ছিল হচ্ছে আমাদের এইভাবে ছিল ভর্তিচ্ছু, ঠিক না? কারণ ভর্তিচ্ছু আসলে এটা দীর্ঘিকার হবে। কেন দীর্ঘিকার হবে? দেখুন, ভর্তি যোগ ইচ্ছু, ভর্তি যোগ ইচ্ছু 2 নম্বর ভুল। সকল ছাত্ররা, দেখেন ছাত্ররা তো বহুবচন, আবার সকল আনলে দুইটা বহুবচন একসাথে হচ্ছে, এটা একটা ভুল। প্রশিক্ষণ বানানে প্রশ্নে দন্তন্য ছিল, এটা ভুল, কারণ আমরা জানি ক্ষিয়র পরে মূর্ধন্য হয়, 4 নম্বর ভুল। ঘন্টা বানানে দন্তন্য দেওয়া হয়েছে, অথচ ঘন্টা বানানে কিন্তু মূর্ধন্য হবে, ঘন্টা নত্যবিধি অনুসারে মূর্ধন্য হবে। তারপর দেখি শারীরিক দৈহিক, দেখেন শারীরিক আর দৈহিক দুইটা কিন্তু সেম কথাই। শারীরিক পরিশ্রম বা দৈহিক কসরত একই কথাই বলি না কেন, দুইটা কিন্তু সেম কথাই। তার মানে এই বাক্যের মধ্যে আমাদের মোট 6টা ভুল ছিল। অনূর্ধ্ব, ভর্তিচ্ছু, সকল ছাত্ররা, প্রশিক্ষণ, ঘন্টা, শারীরিক দৈহিক। তার আমাদের অ্যান্সারটা ছিল হচ্ছে 6। ওকে, তারপর দেখি 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত। এটা অঙ্কের একটা সূত্র আছে, আমি এখানে আর বিস্তারিত লিখলাম না, আপনারা এটা খুঁজে বের করবেন। সেটা হচ্ছে 4950। 1 থেকে 99 পর্যন্ত এন সংখ্যার মান নিয়ে একটা সূত্র আছে। এটা আপনাদের পুরো সিলেবাসের বাহির থেকে একটা কোশ্চেন করছি আমরা।
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? দেখি আমরা প্রথমে দেখি অন্তর্যোগ স্থল। দেখেন অন্তর কখনোই হবে না, কারণ এখানে বিসর্গ নাই। অন্ত বিসর্গযোগ স্থল দিলে সেটা আলাদা কথা ছিল। এরপর দেখি অন্ত বিসর্গযোগ স্থল অন্তঃস্থল। আচ্ছা, এটা ঠিক হইতেও পারে, এটা ঠিক হতেও পারে, ঠিক আছে। তারপর অন্তর বিসর্গযোগ তল অন্তর্তল, এটা হবে না। অন্ত বিসর্গযোগ তল অন্ততল, অন্তঃস্থল। আসলে এখানে বানান ভুল থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। আমরা বলি না অন্তঃস্থল নাকি অন্তঃস্থল, আসলে রাইট অ্যান্সার হচ্ছে অন্তঃস্থল। আপনাদের বানান থেকে দেওয়া হয়েছে। আমরা অনেক সময় বলি কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে, আসলে এটা হবে না, অন্তরের অন্তঃস্থল থেকে, ঠিক আছে, অন্তরের অন্তঃস্থল থেকে। 4 নম্বর দেখি আমরা ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমরা জানি ইতো তত এগুলোর পরে কি হয়, বিসর্গ হয় না। এই যে দেখেন অত, তারপর হচ্ছে ইতো, হ্যাঁ, ইতো, তারপর হচ্ছে তত, এগুলোর পরে কিন্তু বিসর্গ হয়। তাহলে এবার দেখি আমরা ততোধিক কি হবে। দেখি আমরা ততোধিক, দেখেন তত যোগ ধিক, এটা হবে না, বিসর্গ নাই। তত যোগ অধিক এটা হতো, কিন্তু আমরা জানি তত শব্দের পরে বিসর্গ হয়। তত যোগ অধিক, তত যোগ ধিক, এটা কি হবে, তত যোগ অধিক, অর্থ মিলানোর জন্য, ঠিক আছে। কারণ ধিক মানে তো হচ্ছে ধিক্কার বা আপনার লাঞ্ছনা, লাঞ্ছনা করা। ততোধিক বলতে কিন্তু ধিক্কার বোঝায় না, ঠিক আছে, অনেক বেশি বুঝালে কিন্তু সেটাকে ততোধিক বলে। জ্যোতিপুঞ্জ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আচ্ছা, জ্যোতি বিসর্গ, দেখুন এখানে, এখানে তো বিসর্গটা রয়ে গেছে, খেয়াল আছে আমাদের রুলসটা, রুলসটা নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের। বিসর্গর পরে যদি কি থাকে, বিসর্গর পরে ক, খ, তারপর কি, প, ফ, আর ৩ শ, ঠিক না? তাহলে বানানে বিসর্গ বহাল থাকবে, মনে আছে? এখানে দেখুন আমরা কি দিছি শব্দটা, জ্যোতিপুঞ্জ, দেখছেন বিসর্গর পরে প আসছে, ঠিক আছে, বিসর্গ রয়ে গেছে। তাহলে এইটাই আমাদের অ্যান্সার হবে, কারণ এখানে বিসর্গ নাই, অথচ এখানে বিসর্গ আছে। এখানে বিসর্গ আছে এখানে, কিন্তু দেখেন এই দুইটা, এটাও রাইট মনে হয়, কিন্তু এখানে জ্যোতি বানানটা দেখছেন, জ্যোতি বানানে কিন্তু জ জফলা ওকার, জয় জফলা ওকার, এখানে কিন্তু তা নাই, জ্যোতি, এটা তো হবেই না। ওকে। সরোবর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? এই যে এই নিয়মটা অনুসারে আছে যে অন্যথায়, এগুলো না হলে অন্যথায় বিসর্গ এর স্থলে ওকার হবে, মনে আছে এই নিয়মটা, ওকার হবে, মনে আছে এই নিয়মটা। তো এই দেখেন এখানে সেম কথাটাই নিয়ে আসছি, সরোবর, সর বিসর্গ যোগ বর, ঠিক আছে, সরোবর, এখানে রর মধ্যে ওকার নাই, তাহলে হচ্ছে না। সবর, এটা তো হচ্ছেই না। সরোবর এইটাই রাইট, ঠিক আছে, কারণ দেখেন সন্ধি বিচ্ছেদটা যদি আমরা করি তাহলে কিভাবে বলেন তো, সর বিসর্গ যোগ বর, সর বিসর্গ যোগ বর, সরোবর। ওকে, সরব এটা হবে না। কোন শব্দগুলো চলিত বাংলায় স্বরসঙ্গতি? চলিত বাংলায় স্বরসঙ্গতি, আচ্ছা চলিত বাংলায় স্বরসঙ্গতি একটু ভালো করে বুঝে নি, হ্যাঁ। চলিত বাংলায় স্বরসঙ্গতিটা কি, ঠিক আছে, সেটা হচ্ছে একারের পর আকার, রস্যকারের পর ওকার, ঠিক আছে, এটা হচ্ছে চলিত বাংলায় স্বরসঙ্গতি। যেমন দেখেন আমরা বলতে পারি চুলা, চুলা কিন্তু সাধুরীতির শব্দ, আসলে বলতে হবে হচ্ছে কি বলতো, চুলো। সেম দেখেন তুলা, এটা না বলে আমাদের বলতে হবে তুলো, ঠিক আছে। যেমন দেখেন জুতা, এটা না বলে কিন্তু আমাদের বলতে হয় জুতো, ঈদে চাই নতুন জুতো, দেখবেন। তাহলে দেখি আমরা চলিত বাংলায় স্বরসঙ্গতি কোনটা। তাহলে এবার দেখি উদ, সরি, হ্যাঁ, বসতি থেকে বস্তি, এটা হচ্ছে স্বরলোপের উদাহরণ। বিলাতি থেকে বিলাতি, আসলে বিলাতি থেকে বিলাতি না, এটা বিলিতি হবে, ঠিক আছে। এটা হচ্ছে মধ্য স্বরসঙ্গতি। গিলা গেলা, এটা তো হইলো দেশি থেকে দেশি, এটা কি স্বরসঙ্গতি, ঠিক আছে, প্রগত, সরি পরাগত স্বরসঙ্গতি। এরপর দেখি আমরা কোনটি সরলোপের উদাহরণ। সরলোপ দেখি আমরা, উধার থেকে ধার, দেখেন উধার দুইটা স্বরধ্বনি আছে কিন্তু এখানে একটা, তার মানে এটাই হবে। আচ্ছা আরো দূরে দেখি, বাক্স থেকে বাক্স, এটা আসলে স্বরলোপ হয় নাই, এটা স্বরাগম, এটা স্বরাগম হয়েছে। পাকা থেকে পাক্কা, এটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। কাঁদনা থেকে কান্না, এটা সমীভবন। তাহলে অ্যান্সার কোনটা হবে, প্রথমটাই, উধার থেকে ধার। তলোয়ার থেকে তরোয়াল, দেখেন একটা বিষয়, তলোয়ার লর জায়গায় র আসছে, আর তরোয়াল লর জায়গায় র আসছে আর রর জায়গায় ল চলে আসছে, শেষ আর কিছুই না। তলোয়ার থেকে তরোয়াল, তাহলে কি হবে বলেন তো, বর্ণ বিপর্যয়, বা আমরা এটাকে বলতে পারি ধ্বনি বিপর্যয়।
ধ্বনি বিপর্যয় হবে, ঠিক আছে? কেন? ধ্বনি বিপর্যয় কাকে বলে? স্থান পরিবর্তন, মনে আছে নিশ্চয়ই আপনাদের, তলোয়ার থেকে তরোয়াল, দেখছেন? রর জায়গায় ল চলে আসছে, লর জায়গায় র চলে আসছে, আর কিছুই না। ওকে। বাবজান থেকে বাজান, দেখেন বাবজান শব্দের মধ্যে কয়টা ব্যঞ্জন বর্ণ আছে? এক, দুই, তিন, চার, চারটা। অথচ বাজান শব্দের মধ্যে দেখেন তিনটা। বাবজান থেকে বাজান, তাহলে একটা ব্যঞ্জন বর্ণ যেহেতু লোপ পাইছে, আর আমরা জানি ব্যঞ্জন বর্ণ যদি লোপ পায় তাহলে সেটাকে কি বলে? অন্তর্হুতি, ঠিক আছে? অন্তর্হুতি। আপনারা কি আছেন? মাত্র 8 জন। আচ্ছা, রোজার মাস এই জন্য কিছু বলতেছি না। আচ্ছা, কোন ক্ষেত্রে অবদানের জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? পরিবেশ, বিজ্ঞান, সমাজ, খেলাধুলা। আচ্ছা, এখন এই কোশ্চেনটা আপনাদের বারবার আসতে পারে, মানে আমি যে এক্সাম গুলো নিব, মানে সাধারণ জ্ঞানের, এগুলা যে কোনো বই পড়লেই হবে বা এগুলা পড়লেও চলবে, ঠিক আছে? এক্সাম গুলো যে নিব সাধারণ জ্ঞান, এটা আমরা অনেকেই জানি না, এটা হচ্ছে বিজ্ঞান বিষয় দেওয়া হয়, কলিঙ্গ পুরস্কার বিজ্ঞান বিষয়, যাকে এটা অনেকের না জানারই কথা। তারপর দেখি আমরা, নিচের কোন বানানটি ভুল? নিচের কোন বানানটি ভুল? পরগনা। দেখি আমরা, পরগনা যেহেতু ফার্সি ভাষার শব্দ, এই জন্য দন্তন্যটা ঠিক আছে। আপনাদের নিশ্চয় বইয়ের মধ্যে খেয়াল আছে, কিন্তু দেখেন বইয়ের মধ্যে দেখেন যে এই যে আমি বইয়ের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। হুম, জি। এই দেখেন, এই যে বিদেশি শব্দের যে লিস্ট দেখছেন, এখানে ফার্নিচার, সালাম, পরগনা, দূরবীন, দেখছেন? বিদেশি শব্দের এগুলো দিছিলাম লিস্টটা। আচ্ছা, যেটা পড়তেছিলাম এখন, পরগনা ফার্সি ভাষার শব্দ, এই জন্য দন্তন্যটা ঠিক আছে। দূরবীনও ফার্সি ভাষার শব্দ, দন্তন্যটা ঠিক আছে। শিহরণ বাংলা ভাষার শব্দ। দেখি আমরা একটু, এই দেখেন শিহরণ, এই দেখেন দিয়ে রাখছি, দেখছেন? শিহরণ, কই জানি কই জানি কই জানি, এই যে শিহরণ, দেখছেন? শিহরণ বাংলা শব্দ। তাহলে কি হবে অ্যান্সারটা বলেন? শিহরণ কোন বানানটি ভুল হবে? হচ্ছে ধরন। কারণ এই দেখেন আমরা এখানে বইয়ের মধ্যে দেখছি ধরন, এটা বাংলা ভাষার শব্দ, কিন্তু ধারণা সংস্কৃত। ধরন বাংলা, কিন্তু ধারণা সংস্কৃত। ওকে। তারপর দেখি আমরা, গহনা থেকে গয়না। গহনা থেকে গয়না কি হচ্ছে? দেখেন এখানে হ ছিল আর এখানে অন্তস্থ হয়ে গেছে, দেখছেন? হটা অন্তস্থ হয়ে গেছে, তার মানে ব্যঞ্জন ধ্বনি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি ব্যঞ্জন বিকৃতি। কারণ অন্তর্হতি মানে কি? ব্যঞ্জন বর্ণে বিলুপ্তি। হলোপ, হলোপ এখানে হচ্ছে না, এটা হবে ব্যঞ্জন বিকৃতি। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের বিষয় নয়? মানে ধ্বনি পরিবর্তনের যে টপিক গুলো আছে তার মধ্যে নিচের কোনটা নাই? আমরা জানি অভিশ্রুতি, এটা ধ্বনি পরিবর্তনে আছে, সমীভবনও আছে, অসমীকরণও আছে। তাহলে প্রাতিপদিক, এটা কিন্তু ধ্বনি পরিবর্তনে নাই। রাইট আনসার কোনটা হবে? প্রাতিপদিক। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের বিষয় নয়? আচ্ছা, তারপর নিচের কোনটি দ্বিস্বর ধ্বনি? আচ্ছা, দ্বিস্বর ধ্বনি মানে একটু ভালো করে বুঝে নেন। দ্বিস্বর মানে হচ্ছে এখানে দুইটা স্বরধ্বনি আসছে, দুটো স্বরধ্বনি, শেষ। দুটো, দুটো স্বরধ্বনি শেষ, আর কিছু না। এটাই। দেখি এবার দুইটা, আয় একটা স্বরধ্বনি, স্বরে আ। লিলি দুইটা স্বরধ্বনি আছে, আম, ঝুপ, তাহলে অ্যান্সার কোনটা হবে? লিলি। Okay? আপনারা আছেন? আছেন? কথা শুনতেছেন? মাত্র 8 জন আছেন। আচ্ছা, যাক। অপিনিহিতির মাধ্যমে প্রাপ্ত শব্দে কোন ধরনের পরিবর্তনের মাধ্যমে অভিশ্রুতি ঘটে? কি বলতেছে দেখেন, অপিনিহিতি থেকে কিভাবে অভিশ্রুতি ঘটে। এক্সাম্পল আমরা দেখেন, কোরিয়া থেকে করে, মাইয়া থেকে মেয়ে, তাহলে এটা খুব সরল, বুঝছেন? কিভাবে দেখেন, আমরা যদি লিখি এরকম, দেখেন টাকুয়া, এর থেকে আমরা লিখলাম টেকো, টাকুয়া থেকে লিখলাম টেকো, দেখছেন? কর রস্যকারটা বিলুপ্ত হয়ে গেছে, দেখছেন? সেম দেখেন, মাইয়া থেকে লিখলাম মেয়ে, দেখছেন একটা বিষয়? রশ্মিটা বিলুপ্ত হয়ে গেছে। সেম, বলিয়া থেকে লিখলাম বলে, দেখছেন? রশ্মিটা বিলুপ্ত হয়ে গেছে। তা এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেটা কি দেখেন, অপিনিহিতির মাধ্যমে প্রাপ্ত শব্দে কোন পরিবর্তনের মাধ্যমে অভিশ্রুতি ঘটে, ঠিক আছে? সেটা হচ্ছে কি স্বরলোপ, কারণ আমরা জানি স্বরলোপে রশ্মি বা রস্যকার বিলুপ্ত হয়ে যায়। স্বরলোপে রশ্মি বা রস্যকার বিলুপ্ত হয়ে যায়। বইয়ের মধ্যে নিশ্চয়ই দেখছিলেন আপনারা, স্বরলোপে
এই দেখেন অবিশ্রুতি, দেখেন রস্যি বা রস্যধ্বনি বিলুপ্ত হয়। আচ্ছা, কোনটি তৎসম শব্দের উদাহরণ? এটা হয়তো আপনারা পারবেন না। তৎসম শব্দের উদাহরণ এটা হচ্ছে কুশাসন, কুশ যোগ আসন, এটা তৎসম সন্ধির উদাহরণ। হ্যাঁ, এটা আরো বিস্তারিত আলোচনা করা হবে তৎসম সন্ধি কিভাবে হইলো এটা। আর এটা এগুলা হচ্ছে সব হচ্ছে বাংলা শব্দ, আপনারা বইয়ের মধ্যে দেখতে পারবেন। আচ্ছা, হাইড্রোপনিক দেখেন এটার অর্থ কি? অর্থ লেনদেনের মাধ্যম, বাতাসে ওজন স্তর, মাটি ছাড়া ফল উৎপাদন। হাইড্রোপনিক মানে কি? মাটি ছাড়া ফল উৎপাদন, এটা সাধারণ জ্ঞানের একটা কোশ্চেন। জগমোহন শব্দের সন্ধি বিচ্ছেদটা কি? জগমোহন শব্দটা হচ্ছে জগ যোগ মোহন, জগ যোগ মোহন। এটা 3 = 1 যাওয়া দরকার নেই, এটা 3 দেওয়া আছে, 3 অনুসারেই হবে, ঠিক আছে? 3 = 1 যাওয়ার দরকার নেই। তবে যদি জগ যোগ মোহন যদি না থাকে তাহলে হবে কি জগ যোগ মোহন, ঠিক আছে? ডিমে কোন ভিটামিন নেই? ডিম দুধে এটা হচ্ছে ভিটামিন সি নেই, এটা আপনারা জানেন। নিচের কোন বানানটি ভুল? দেখি আমরা নিচের কোন বানানটি ভুল। দেখেন, অগ্নুৎপাত, চলচ্ছক্তি, শিরশ্ছেদ, অত্যধিক। আমরা ম্যাক্সিমাম এটা দেখলে চলচ্ছক্তি অ্যান্সার করবো, আসলে না। অগ্নুৎপাত বানানটা ভুল। কারণ কি অগ্নুৎপাত বানানটা ভুল কেন? অগ্নুৎপাত দেখেন অগ্নি যোগ উৎপাত, অগ্নি যোগ উৎপাত, এটা হচ্ছে অগ্নুৎপাত, ঠিক আছে? তার মানে দেখেন এখানে একটা জফলা হবে, ঠিক আছে? এখানে একটা জফলা হবে, ঠিক আছে? এই জফলাটা লাগবে, এই জফলাটা লাগবে। দেখেন এই অগ্নুৎপাত শব্দের মধ্যে কিন্তু জফলাটা নাই, অগ্নুৎপাত শব্দের মধ্যে কিন্তু এখানে জফলা নাই। ওকে, তারপর দেখি আমরা নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? সন্ধির নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? একটু ভালো করে বুঝিনি, স্বরসন্ধি হয় কিভাবে? স্বর প্লাস স্বর, স্বর প্লাস স্বর, এইটা মিলে কিন্তু কি হয়? স্বরসন্ধি, এই তো, এটা মিলে। এবার দেখি আমরা কুড়িক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? কুড়ি যোগ এক, দেখছেন স্বর প্লাস স্বর। কিন্তু আমরা যদি বাকিগুলো দেখি, বাকিগুলো দেখলে বিপদ যোগ সীমা, দেখছেন এখানে কিভাবে দিব আমরা? বিপদ যোগ সীমা, এই দেখেন বিপদ, বিপদ যোগ সীমা, দেখছেন লাস্টে কিন্তু স্বরধ্বনি নাই। তো বাকিগুলো আপনারা এমনিই পারবেন, বাকিগুলো দেখেন তৎ যোগ কাল স্বরবিনে নাই। মনোযোগ অভিলাষ, এটা আপনার কাছে মনে হইতে পারে কিন্তু না, এটা হবে না। কেন? মনোবিলাস শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনোযোগ অভিলাষ, এটা কিন্তু বিসর্গ সন্ধি, এটা বিসর্গ সন্ধি। ওকে, নিরন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নি বিসর্গ যোগ অন্য, নি বিসর্গ যোগ অন্য, নিরন্ন। বিগ ব্যাং থিওরির জনক, এটা আমরা অনেকেই ভুল করে থাকি। বিগ ব্যাং থিওরির জনক আমরা মনে করি স্টিফেন হকিং, না। আসলে বিগ ব্যাং থিওরির জনক হচ্ছে জি লেমেটার, আর বিগ ব্যাং থিওরির হচ্ছে ব্যাখ্যা করছেন হচ্ছে স্টিফেন হকিং, ব্যাখ্যা করছেন। বনৌষধি, এটা সন্ধি বিচ্ছেদটা গেল বন যোগ ঔষধি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে স্যার ঔষধি কেন আসলো না? এটা আমরা বইয়ের মধ্যেই কিন্তু ব্যাখ্যা করছি, আপনারা একটু দেখে নেন। এই দেখেন বইটা যাদের কাছে আছে আশা করি পারবেন। এই দেখেন ঔদিয়া শব্দ হচ্ছে ঔষধ, ঔদাস্য। ঔদিয়া শব্দ দেখছেন ওকা, ওদন, ঔষধি, ঠিক আছে? তাহলে ঔষধি হবে না, ঔষধি, ঠিক আছে? এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা টপিক, এই জিনিসটা যে আ দিয়ে শব্দ কোনগুলো, রস্যি দিয়ে কোনগুলো, দীর্ঘি দিয়ে কোনগুলো, এগুলো। নবড়া শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নব যোগ উড়া, রস্য হবে না, দীর্ঘ হবে। সেম এখান থেকে দেখছেন, এই যে দেখেন এখান থেকে দেখেন নব যোগ উড়া, দেখছেন দীর্ঘ, উর্মি, উড়া, ভূ, ঊর্ধ্ব, বধূ ইত্যাদি, ঠিক আছে? নব যোগ উড়া, নবড়া। স্বরবর্ণের প্রাথমিক রূপ বা পূর্ণরূপ কি? আসলে প্রাথমিক রূপের অপর নাম হচ্ছে পূর্ণরূপ। এবার দেখেন আকার, ইকার, দীর্ঘিকার, এগুলো আসলে পূর্ণরূপ না, এগুলো হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ না। তাহলে অ্যান্সার কি হবে? রি। অ্যান্সার কোনটা হবে? রি। স্বরবর্ণের পূর্ণরূপ কোনটা? রি। চলিত বাংলা স্বরসংগতির পূর্বে হ্রস্ব হলে পরের স্বর কি হয়? দেখেন এই যে আমরা এটা এখানে ব্যাখ্যা করছিলাম, এই দেখেন প্রথম একার হলে আকার হয়, হ্রস্ব হলে ওকার হয়, ঠিক আছে? তার মানে দেখেন অ্যান্সার কোনটা হবে বলেন তো? হ্রস্ব হলে ওকার হবে, দেখছেন এই যে এটা চুলো, তুলো ইত্যাদি, ঠিক আছে? নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? পশ্চাচার, অক্ষহনি, বাচস্পতি। এই দেখেন এখান থেকে দিছি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ স্বর, এই দেখেন এখান থেকে দেখছেন অক্ষহনি, দেখছেন নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, এই যে। আচ্ছা, জীবনানন্দ দাশ কত বঙ্গাব্দে মারা যান? এইটা দেখেন বঙ্গাব্দে বলছে কিন্তু খ্রিস্টাব্দ বলে নেই। বঙ্গাব্দ বলতে বোঝাচ্ছে হচ্ছে
বাংলা সন মানে ইংরেজি থেকে 593 বছর কমায় দিলে বঙ্গাব্দ পেয়ে যাব, ঠিক আছে। আমরা জানি জীবনানন্দ মারা গেছেন কবে, 1954 সালে। তাহলে এখান থেকে 593 মাইনাস করেন, তাহলে কি হবে 1361। রাইট অ্যান্সার হচ্ছে 1361। বাংলা অধিবর্ষ, অধিবর্ষ মানে হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার কোন মাসে? ফাল্গুন মাসে বাংলা। এটা আমরা অনেকেই জানি না, যদিও কয়েকদিন আগে আমরা পহেলা বৈশাখ পালন করছি। বিজ্জা এটা কোন জাতীয় শব্দ? প্রাকৃত শব্দ। এটা 9-10 বই থেকে নেওয়া হয়েছে। বিজ্জা প্রাকৃত শব্দ, বিজ্জা বিদ্যা থেকে বিজ্জা। নিচের কোন শব্দের বানান ভুল? দেখেন প্রাতঃস্মরণীয় শব্দের বানানটা হচ্ছে, শুদ্ধ বানানটা হচ্ছে এভাবে, প্রাত, সন্ধি বিচ্ছেদটা আগে করি আমরা, প্রাত যোগ স্মরণীয়। তাহলে কি হবে বলেন তো? এই যে প্রাত স্মরণীয়, কারণ কি দেখেন, এই যে এই দেখেন, সরি দেখেন বিসর্গর পরে কিন্তু একটা স আসছে, এই যে এখানে নিয়মটা বিসর্গর পরে স আসছে, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে বলতো? কোন বানানটা? প্রাতঃস্মরণীয় বল। শিরশ্ছেদ বানান ঠিক আছে, উচ্ছিষ্ট বানানো ঠিক আছে, চলচ্ছুক্তিও ঠিক আছে। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি ভুল? দেখি, উপযোগ আচার্য ঠিক আছে, দ্বীপ যোগ অয়ন, আসলে দ্বীপ যোগ অয়ন না দিয়ে দ্বীপ যোগ আয়ন দেওয়া দরকার ছিল। আচ্ছা, এখানে রাইট অ্যান্সারটা তোর মনে দেখেন দুইটাই হবে আর কি, দ্বীপ যোগ আয়ন হবে, অয়ন না, ঠিক আছে। হিমযোগ আচল, এটা নিয়ে 100% ভুল। কেন? আসলে হিমযোগ আচল হবে না, হিমযোগ অচল হবে। হিত যোগ এসি, হিতৈষী। ওকে। হলুদিয়া থেকে হলদে কোন ধ্বনি পরিবর্তন? হলুদিয়া থেকে হলদে এটা হচ্ছে অভিশ্রুতি, হলুদিয়া থেকে হলদে। নিচের কোন বানানটি ভুল? জ্যোতিপুঞ্জ, আমরা এখানে ব্যাখ্যা করছিলাম আগে, এখানে একটা বিসর্গ হবে, ঠিক আছে, বিসর্গ হবে জ্যোতিপুঞ্জ। এই যে এখানে ব্যাখ্যা করছিলাম, খেয়াল আছে, এই যে জ্যোতিপুঞ্জ। আচ্ছা, নিচের কোন বানানটি ভুল? জ্যোতিপুঞ্জ। মনক্ষুণ্ণ বানান ঠিক আছে, সদ্যজাত বানান ঠিক আছে। কারণ সদ্যজাত সন্ধি বিচ্ছেদটা কি হবে বলেন তো? সদ্য, সদ্য বিসর্গ প্লাস জাত, এটা হচ্ছে সদ্যজাত সন্ধি বিচ্ছেদ। তার মানে কি হবে? সদ্যজাত। ওকে। আচ্ছা, তারপর দেখি আমরা মনমোহন তো ভুল, মনমোহন বানানটাও কিন্তু ভুল, না ঠিক আছে, মনমোহন বানানটাও কিন্তু ঠিক আছে। আচ্ছা, আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি কোনটি? স্যার, জি স্যার, 34-এর অপশন নিয়ে অনেক ভাবতে হয়েছিল। আচ্ছা, আচ্ছা, আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি কোনটা? সেটা হচ্ছে কাজাকিস্তান। আয়তনে বলছি কিন্তু, আমি কিন্তু জনসংখ্যায় বলিনি, জনসংখ্যা হলে ইন্দোনেশিয়া হইতো। অভিধান মতে সদানন্দ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা অভিধান, বাংলা একাডেমির অভিধানে দিয়ে রাখছে হচ্ছে সৎ যোগ আনন্দ, এটা হচ্ছে সদানন্দ, সৎ যোগ আনন্দ। নিচের কোন সন্ধিতে এ বিলুপ্ত হয়েছে? দেখেন একটু ভালো করে দেখি আমরা, গুটি, গুটি শব্দের মধ্যে গুটি যোগ এক, দেখেন এখানে কিন্তু এটা নাই, এ বিলুপ্ত হয়ে গেছে। তো মিথ্যুক শব্দের মধ্যে মিথ্যা যোগ উক, এখানে এ নাই। শতেক শব্দের সন্ধি বিচ্ছেদ শত যোগ এক, এ তো রয়ে গেছে। রূপালী, এখানে এ নাই, দেখছেন। যুগ্ম বানানে কোন কোন যুক্ত বর্ণ ব্যবহৃত হচ্ছে? যুগ্ম বানানে কোন কোন যুক্ত বর্ণ ব্যবহৃত হচ্ছে? এটা হচ্ছে গ প্লাস ম, যুগ্ম, এটা কিন্তু যুগ্ম না, এটা যুগ্ম। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়? দেখি আমরা, শিরোনাম শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে শিরো বিসর্গ যোগ নাম। তপবনের সন্ধি বিচ্ছেদটা কি বলেন তো? তপবন, তপ বিসর্গ যোগ বন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি আমরা কথোপকথন, দেখেন কথা যোগ উপকথন, ইতোমধ্যে এটা তো বিসর্গ আপনারা জানেন। কথা যোগ উপকথন, দেখেন এখানে কিন্তু বিসর্গ নাই, ঠিক আছে। তাহলে ক্যান্সারটা কি হবে? গ। শব্দের মধ্যে নিচের কোনটির পরিবর্তন ঘটলে ধ্বনি বিপর্যয় হয়? নিচের কোনটির পরিবর্তন? আদিস্বর, মধ্যস্বর, অন্তস্বর না ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। কারণ খেয়াল আছে আপনাদের, ব্যঞ্জন বর্ণের পরিবর্তন ঘটলেই হয়। যেমন দেখেন এই যে রিক্সা, এর থেকে আমি বললাম দেখেন রিস্কা, দেখছেন, ব্যঞ্জন বর্ণের পরিবর্তন ঘটলেই কিন্তু কি হয়? ধ্বনি বিপর্যয় হয়। বাংলা মহাকাব্যের আদি নিদর্শন কোনটি? এটা আমরা অনেকে ভুল করছি। রাইট অ্যান্সার হচ্ছে মেঘনাদ বধ, কারণ আমরা জানি বাংলা মহাকাব্যের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সুতরাং তিনি যেটা লিখবেন সেটাই তো বাংলা মহাকাব্যের আদি নিদর্শন, ঠিক না। পদ্মা শব্দটা উচ্চারণের দিক থেকে কিসের উদাহরণ? সেটা হচ্ছে সমীভবন। কারণ দেখেন পদ্মা শব্দটা যদি আমরা উচ্চারণ লিখি, আসলে শব্দটা হচ্ছে কি পদ যোগ মা, ঠিক না। দেখেন পদ মা দুইটা কিন্তু আলাদা আলাদা বর্ণ, ওইখান থেকে কিন্তু আমরা উচ্চারণ করতেছি কিন্তু এইভাবে পদ্মা, দেখছেন এইভাবে উচ্চারণ করতেছি। এটাই বলতেছে সমীভবনের উদাহরণ। নিচের কোনটি একটি মাত্র ধ্বনি বিশিষ্ট শব্দ? একটি মাত্র ধ্বনি বিশিষ্ট শব্দ বলতে বুঝে হচ্ছে, আপনাদের ক্লাসের মধ্যে বলছিলাম, এক অক্ষর বিশিষ্ট শব্দ। এক অক্ষর, এক অক্ষর মানে বুঝছেন সিলেবল, ওয়ান সিলেবল।
এই বিশিষ্ট শব্দ কোনটা? দেখি তাহলে আমরা দিন, তিল, পুর সবগুলোই। অ্যান্সার হবে সবগুলোই। নিচের কোনটি যৌগিক স্বরজ্ঞাপকের উদাহরণ? যৌগিক স্বরজ্ঞাপক কোনটা আমরা জানি দুইটা, ঔ আর ওই। ঠিক আছে, এখন বিয়ে, কুয়া, বউ, দেখছেন ঔ আসছে, বউ, তাহলে কি হবে অ্যান্সারটা? গ। বাংলাদেশে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে কয়টা? দুইটা। এটা সাধারণ জ্ঞানের কোশ্চেন। শব্দের প্রথমে বসতে পারে না কয়টি বর্ণ? শব্দের প্রথমে কয়টি বর্ণ বসতে পারে না? সেটা হচ্ছে 9টা বর্ণ বসতে পারে না। আমরা এটা বইয়ের থেকে দেখাইছিলাম কিন্তু লাস্ট ক্লাসে। এই 9টা বর্ণ শব্দের প্রথমে বসতে পারে না। নিয়োগ শব্দের সন্ধি বিচ্ছেদ কি মনে আছে নিশ্চয়ই আপনাদের? অন্তস্থ থাকলে অন্তস্থীয় থাকলে অন্তস্থীয় জ হয়, নি যোগ যোগ, নি যোগ যোগ, এটাই হচ্ছে নিয়োগ। যেমন বিয়োগ, বি যোগ যোগ, বিয়োগ। কু, মানে কুক না কিন্তু এটা কু, কু মানে হচ্ছে অভ্যুত্থান, কু, এটা একটা পারিভাষিক শব্দ। কু মানে হচ্ছে অভ্যুত্থান। সন্ধিতে দন্তস্ব গঠিত হয়, তালব্যস্য গঠিত, দেখেন এইটা দেখছেন, তালব্যস্য যোগ চ, এটা থাকলে কি হয়? তাল, কারণ দেখেন এই যে নিশ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদটা কি বলেন তো? নি বিসর্গ যোগ চয়, তাহলে কি হয় বলেন তো? নিশ্চয়। দেখছেন সন্ধিতে তালব্যস্য কখন হয়? বিসর্গের পরে যদি চ বর্গীয় বর্ণ হয় তাহলে কি হয়? তালব্যস্য হয়। আচ্ছা, নিচের কোন সন্ধিটি ভুল? মনোযোগ রম মনোরম, তপযোগ মন তপবন, অহযোগ অর। অ্যান্সার হচ্ছে কোনোটাই না, মানে সবগুলোই রাইট, সবগুলোই ঠিক আছে। ঠিক আছে, কারণ দেখেন মনোরম বিসর্গের পরে র হওয়ার কারণে নর মধ্যে ওকার হয়েছে, তপবন পর মধ্যে ওকার হয়েছে, অহরহ বিসর্গের পরে স্বরধ্বনি থাকার কারণে র হয়েছে। ঠিক আছে, নিচের কোন শব্দে স্বধ্বনির প্রকৃত উচ্চারণ বহাল আছে? স্বর প্রকৃত উচ্চারণ হচ্ছে এস এইচ এর মতো, এস এইচ স্বধ্বনির প্রকৃত উচ্চারণ। এখন দেখেন আমরা কিন্তু এটাকে বলি হচ্ছে শৃঙ্খল বলি, কিন্তু আমরা কিন্তু এটাকে শৃঙ্খল বলি না, তাহলে এটা হচ্ছে না। শুধু দেখেন এখানে এস এইচ এর মতো উচ্চারণটা হচ্ছে, কিন্তু প্রশ্ন, প্রশ্ন না কিন্তু, শ্রমিক। অ্যান্সারটা হচ্ছে খ, বুঝতে পারছেন? স, তালব্যস্বর প্রকৃত উচ্চারণ হচ্ছে এস এইচ, আর দন্তস্বর প্রকৃত উচ্চারণ হচ্ছে এস। একটু আমরা দেখি, একটু উচ্চারণের ইয়া থেকে একটু দেখে নিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই দেখেন দন্তস্বর উচ্চারণ হচ্ছে এস, যেমন ঢাকাইরা বলে না সবাই কোথায় গেছে, এই দেখেন। আর তালব্যস্বর উচ্চারণ হচ্ছে এস এইচ। ওকে, আচ্ছা, নিচের কোন শব্দে এ ধ্বনি গড় উচ্চারণ হবে? এ ধ্বনি গড় উচ্চারণ কখন হবে বলেন তো? জ্বর সাথে যখন ইয় হয় তখন গড় মতো উচ্চারণ হয়, ঠিক আছে? যেমন বিজ্ঞান, জ্বর সাথে যখন ইয় হয় তখন এই দেখেন, এই যে জ্বর সাথে যখন ইয় হয় তখন কি হয়? বিজ্ঞান, এরকম উচ্চারণ হয়। এখানে আছে, আচ্ছা, মনে হয় এখানে এইভাবে নাই, অন্য পেজে আছে আর কি, জ্বর সাথে ইয় হইলে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখি আমরা গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রথম কত সালে প্রকাশিত হয়? গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি হচ্ছে 1910 সালে। গীতাঞ্জলি নোবেল পুরস্কার পাইছে 1913 সালে, 1912 সালে এটা ইংরেজি অনুবাদ হয়েছে, আর 1910 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা প্রথম প্রকাশিত হয়। ঢাকা সর্বপ্রথম কত সালে বাংলার রাজধানী হয়? ঢাকা সর্বপ্রথম কত সালে বাংলার রাজধানী হয়? এটা হচ্ছে 1610 সালে। চানাচুর থেকে বললাম চাচানুর, দেখেন নর জায়গায় চ নিয়ে আসছি শুধু, নর জায়গায়, এটা আমার ছোট ছেলে বলতো চাচানুর, ওটাই দিলাম। নর জায়গায় চ নিয়ে আসছি, দেখছেন এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়, চর জায়গায় ন, নর জায়গায় চ। ঠিক আছে, চাচানুর। উচ্চারণের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? অক্ষর, সিলেবল যেটাকে আমরা বলি, উচ্চারণের ক্ষুদ্রতম অংশকে অক্ষর বলা হয়। বহু শব্দে হ্রস্ব কোন ধরনের স্বর? অর্ধস্বর। আচ্ছা, অর্ধস্বর কি ইয়াস্বর কি এটা আমরা পরে আরো আলোচনা করবো, এটা এখানে আর ইয়ে করলাম না। ক থেকে ল পর্যন্ত বলছে, কিন্তু দেখেন ক থেকে ল পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত বলি নাই কিন্তু, ক থেকে ল পর্যন্ত মোট ব্যঞ্জন বর্ণ কয়টি? 28টি, ক থেকে ল পর্যন্ত। আদি আদর্শ লিপির লেখককে? সীতানাথ বসাক, সীতানাথ বসাক, এটা আপনাদের ক্লাসের মধ্যে আলোচনা করছিলাম। আচ্ছা, নিচের কোনটি ব্যতিক্রম? ব্যতিক্রম বলতে কি দেখেন কোনটা শীষ বর্ণ না, ঠিক আছে, শীষ বর্ণ না, শীষ ধ্বনি বলতেছে, দেখেন উষ্ণ বর্ণ হচ্ছে হ, এই তিনটা হচ্ছে শীষ ধ্বনি, যেটা শীষ স উচ্চারণ লাগে, তাহলে হটা হচ্ছে ব্যতিক্রম। ফেসবুক শব্দে কয়টা অক্ষর আছে? ফেসবুক, দুইটা যেহেতু ভাওয়েল উচ্চারণ হচ্ছে তার মানে দুইটা অক্ষর আছে, ফেসবুক। সুইস গার্ড কাদের বলা হয়? এটা হচ্ছে বর্তমানে হচ্ছে পোপের নিরাপত্তা বাহিনীদেরকে সুইস গার্ড বলা হয়। তারপর দেখি এখানে মোট কয়টা বর্ণ আছে, দেখেন এখানে কিন্তু ধ্বনি বলিনি, বলছি হচ্ছে কয়টা বর্ণ আছে, তাহলে 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ। কয়টা বর্ণ আছে? 7টা। 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ আছে, 7টা ধ্বনি বলি নেই কিন্তু। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দ হচ্ছে ভাষার ইট, এটা রবীন্দ্রনাথের একটা উক্তি থেকে নেওয়া হয়েছে, এখানে হচ্ছে বাক্য, এটা লজিক্যাল ইয়া না, ধ্বনি থেকে আসলে শব্দ হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু এটা রবীন্দ্রনাথের একটা উক্তি থেকে নেওয়া হয়েছে।
নিচের কোন শব্দে নিয়ম অনুসারে মূর্ধন্য স হয়নি? অ্যান্সার কোনটা হবে? আভাস। কারণ আমরা জানি কি অ আ ধ্বনির পরে মূর্ধন্য স হয় না, তাহলে অ্যান্সার কোনটা হবে? আভাস। কিন্তু দেখেন বাকি সবগুলো কিন্তু নিয়ম অনুসারে মূর্ধন্য স হয়েছে। আহ্নিক গতির ফলে কোনটি হয় না? এটা কি হবে? ঋতু পরিবর্তন। আহ্নিক গতি মানে হচ্ছে যেটা প্রতিদিন হয়, প্রতিদিন যেটা হয়, ঠিক আছে, যেমন দিবারাত্রে, সময় নির্ধারণ, জোয়ার ভাটা। অ্যান্সার কি হবে? ঋতু পরিবর্তন। নিচের কোন শব্দের বানান ভুল? অ্যান্সারটা হবে নিরস। কারণ আমরা জানি সন্ধিতে মূল শব্দের মধ্যে র থাকলে সেটা দীর্ঘী হয়, ঠিক না? যেমন দেখি আমি লিখলাম নি যোগ র, আসলে হবে কি? নীরব। সেম দেখেন নি যোগ রস, আসলে কি হবে বলেন তো? নিরস। সেম দেখেন আমরা লিখি নি যোগ রোগ, অ্যান্সারটা কি হবে বলতো? নীরব। ঠিক আছে, এটাই। নিরস বানানটা ভুল। সতী শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সতী যোগ ইস, খ নম্বরটা অ্যান্সার। অতএব আমরা জানি অত শব্দের পরে বিসর্গ হয়, তাহলে অত বিসর্গ যোগ এব। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনককে? নিকোলাস কোপার্নিকাস। আমরা অনেকে গ্যালিলিও দিছি, আসলে তা হবে না, এটা হচ্ছে নিকোলাস কোপার্নিকাস। ভূয়দর্শী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ, দেখেন এখানে একটা ওকার আসছে, দেখছেন? তাহলে ওকারের বদলে কি হবে? বিসর্গ হবে। অ্যান্সার কি হবে? খ, ভূয় যোগ ধর্ষী। নিচের কোন সন্ধি বিচ্ছেদ সঠিক নয়? কোন সন্ধি বিচ্ছেদটা সঠিক নয়? দেখি, ষষ্ঠ যোগ ষষ্ঠ, যথাযোগিষ্ঠ যথেষ্ট, শরৎচন্দ্র, ঠিক আছে, রাইট আনসার হচ্ছে মৃত্যুঞ্জয়। কারণ এটা আসলে সন্ধি গঠিত শব্দই না, এটা হচ্ছে প্রত্যয় গঠিত শব্দ। কোনটি সত্য বিধানের উদাহরণ? আচ্ছা, সত্য বিধানের উদাহরণ মানে হচ্ছে আপনার মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। মূর্ধন্য ষ ব্যবহার না হলে সত্য বিধান হবে না। এখন পোশাক শব্দের মধ্যে মূর্ধন্য ষ হয়নি, তাহলে এটা হবে না। করিস শব্দের মধ্যে মূর্ধন্য ষ হয়নি। আষাঢ় উষা দুইটা শব্দের মধ্যে মূর্ধন্য ষ আসছে। হ্যাঁ, একটা নিয়ম অনুসারে আসছে, একটা নিয়ম বহির্ভূত আসছে। এই জন্য বললাম সত্য বিধান বলতে বা নত্য বিধান বলতে আমরা কি বুঝি? নত্য বিধান বা সত্য বিধান বলতে মূর্ধন্য বা মূর্ধন্য স্বর ব্যবহারকে আমরা বুঝি। সতীশ শব্দ এটা দুইবার চলে আসছে ভুলবশত। আচ্ছা যাক, এটা কি হবে বলেন তো? সতী যোগ ইস, এটা অ্যান্সার, এটা হবে। আচ্ছা, কোনটি সঠিক? তাহলে কি হবে বলেন তো? কোনটি? চক্ষু যোগ রোগ, চক্ষু রোগ। নিজ, এখানে আসলে চক্ষুর পর একটা বিসর্গ হবে, ঠিক আছে? যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন চক্ষু শুল, এটাকে লেখা হচ্ছে এইভাবে, চক্ষু শুল, এইভাবে লেখা, ঠিক আছে? সন্ধি বিচ্ছেদটা করলে কি হবে বলতো? চক্ষু যোগ বিসর্গ যোগ শুল, ঠিক আছে, এই টাইপের। দেখেন, সরি, নিরন্ধ্র, ঠিক আছে, অন্তযোগ ইত, এখানে রস্যি আসছে অথচ এখানে দীর্ঘ, তাহলে এটা ভুল। অন্তযোগ ইত, এখানে দীর্ঘ আসছে, এখানে রস্যি, তার মানে এটা ভুল। ওকে। রামগরুরের ছানা শব্দের অর্থ কি? গোমরামুখ লোক। বইয়ের মধ্যে দেখবেন বাগধারা ইয়ে আছে। বর্ণের বিন্যাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় বর্ণের বিন্যাস, মানে ধ্বনি বর্ণ, এটা তো ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি পরিবর্তন কয় প্রকার? 4 প্রকার। বইয়ের মধ্যে কিন্তু দেখবেন আছে, কিন্তু বইয়ের ধ্বনি পরিবর্তন 4 প্রকার। হাওয়ার্ড আইকন শব্দের নামটি কিসের সাথে জড়িত? এটা হচ্ছে কম্পিউটারের সাথে জড়িত, হাওয়ার্ড আইকন। নিচের কোন শব্দে ট ধ্বনি থাকা সত্ত্বেও মূর্ধন্য হবে না? সেন্ট। কেন? সেন্ট বিদেহী শব্দ, এই জন্য ট ধ্বনি থাকা সত্ত্বেও এখানে মূর্ধন্য হবে না। শব্দের মধ্যে কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হলে তাকে কি বলা হয়? মানে কোনো ব্যঞ্জন ধ্বনি যদি পরিবর্তন হয় তাহলে সেটা কি হবে বলেন তো? ব্যঞ্জন বিকৃতি। ইজি। কোনটিতে অপিনিহিতের উদাহরণ ঘটেছে? দেখেন, অপিনিহিতি, প্রীতি পিরিতি, এটা হচ্ছে মধ্য, সরি, হ্যাঁ, মধ্য সরল স্বরাগম। 4 থেকে 4, এটাও মধ্য স্বরাগম। ভ্রু থেকে ভ্রু মধ্য স্বরাগম, এটা 4ই থেকে 4, কারণ আজই থেকে আইজি টাইপের। সংস্কৃত উপসর্গ 20টা তদ্রুপ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৎ যোগ রূপ, উপসর্গ দিয়ে, তৎ যোগ রূপ তদ্রুপ। উদ্বেগ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত যোগ যোগ। যাচ্ছে তাই, যা ইচ্ছা তাই, এটা বই অনুসারে আসছে, ঠিক আছে? আবার এটা যা ইচ্ছে তাই দিলে হবে, যেহেতু 9-10 বইয়ের মধ্যে যা ইচ্ছা তাই দিয়ে রাখছে, এই জন্য আমাদেরকে এটা দিতে হবে। আসলে যাচ্ছে তাই এটা হচ্ছে যা ইচ্ছা তাই শব্দের চলিত রূপ এটা। স্বরধ্বনির পরিবর্তন সংক্রান্ত গুণ বৃদ্ধি ও সম্প্রসারণকে কি বলে? অপশ্রুতি। এটা প্রত্যয়ের ক্লাসে আমরা আলোচনা করব, অপশ্রুতি বলে এটাকে। পর্তুগিজ শব্দ আনানস, এটা আনারস, কোন ধ্বনি পরিবর্তন? এটা ধ্বনিগত পরিবর্তন। আনানস থেকে আনারস, মানে এখানে অর্থের কোনো পরিবর্তন হয় নাই, ধ্বনির পরিবর্তন হয়েছে। এটা সিম্পল একটা কোশ্চেন। ধৈর্য থেকে ধৈরজ, স্বরভক্তি মা মধ্য স্বরাগমের উদাহরণ। তেতুলিয়া নদী কোথায়? এটা অনেকে আমরা পঞ্চগড় দিছি, দেখেন এটা তেতুলিয়া নদী চাইছি, এটা অ্যান্সার হচ্ছে ভোলায়। ভোলায় তেতুলিয়া নদী, হ্যাঁ। নিচের কোনটি ভোলায় তেতুলিয়া নদী অবস্থিত? আমি দেখাই আপনাদেরকে, একটা মজার বিষয়। উম,
আছেন আপনারা? না হারাই গেছেন? 100 নম্বর পেজ। এই দেখেন, তেঁতুলিয়া নদী কোথায়, কুমার নদী, বাঙালি নদী বগুড়ায়, দেখছেন? ভোলা নদী আবার কিন্তু ভোলায় না, বাগেরহাটে। ভৈরব নদী কিন্তু ভৈরবে না, এটা যশোরে, দেখছেন? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ নদী থেকে। পাগলা নদী, দুধ কুমার নদী। আচ্ছা, সেটা বলতেছিলেন কি জানি, বলতেছিলেন যে 88 নম্বরটা কি ক খ দুইটাই হইতে পারে কিনা? না, অপশনে যেহেতু বইয়েরটা, আপনাকে তাহলে বইটা অ্যান্সার করতে হবে। যদি দুইটা থাকে তাও আপনাকে বইটাই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? যদি এটা না থাকে তাহলে আপনি এটা অ্যান্সার করতে পারতেন। ওকে, নিচের কোনটি পরাগত স্বরসঙ্গীতের উদাহরণ? পরাগত স্বরসঙ্গতি বলতে কি বোঝায়? যে পরেরটা ঠিক থাকবে, আখো থেকে এখো, ঠিক আছে? পরাগত স্বরসঙ্গতি। শব্দের রস্যই বা রস্য ধ্বনি পূর্ববর্তী ধ্বনির সাথে মিলিত হয়ে সেটা কি হয়? অভিশ্রুতি। অভিশ্রুতি হয় অ্যান্সারটা। সকাল থেকে সকাল, এটা কি হবে? ব্যঞ্জন চ্যুতি। দেখেন একই বর্ণ থেকে বিলুপ্ত হয়েছে। আমরা যদি সকাল থেকে সকাল বলতাম তাহলে সেটা দ্বিতীয় ব্যঞ্জন হতো, কিন্তু সকাল থেকে সকাল বলতেছি, ঠিক আছে? কোন বাক্যটি শুদ্ধ? আমি সাক্ষী দিয়েছি, এটা ভুল, আসলে সাক্ষ্য হবে। নিরোগী, আসলে নিরোগী হবে না, নিরোগ হবে। শশীভূষণ, এখানে একটা রশ্মি হবে, শশীভূষণ, ঠিক আছে? নিশ্চিত সংবাদ পেয়েছি, অ্যান্সার হচ্ছে 4। পদাশ্রিত নির্দেশক কোথায় আলোচিত হয়? ঠিক আছে, আপনার এখানে। আচ্ছা, রূপতত্ত্বে, শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে পদাশ্রিত নির্দেশক আলোচনা হয়। কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? ঘোষ মহাপ্রাণ, তাহলে কি হবে? ভ। ঘোষ মহাপ্রাণ। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ চাইছি, ঠিক আছে? 6টা। স্বরবর্ণ হচ্ছে কি? 6টা। এখানে দেখেন এ, এ এখন এই অন্যায়, এখন কি পড়ানো শেষ হয়েছে? এসএসসি সিলেবাস কোর্স কি শেষ হয়েছে? বলেন। নত্যবিধান সত্যবিধান কি এইচএসসি সিলেবাসে নাই? সবকিছুই পড়ানো হবে। কোর্স 3 মাসের। এটা কিন্তু কোনো বর্ণ না, এটা হচ্ছে ধ্বনি, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ কয়টা? 6টা। কিন্তু যদি বলতাম স্বরধ্বনি কয়টা, তাহলে অ্যান্সার হতো কয়টা? 7টা। ভাষার মূল উপকরণ কি? বাক্য, ঠিক আছে? ভাষার মূল উপকরণ কি? বাক্য। এবার দেখেন, এখানে একটা নোটিশ দিয়ে দিচ্ছি, পরবর্তী সময় আর কোনো প্রশ্ন সলভ করা হবে না, নিজেরা নিজের সাথে আলোচনা করে এই প্রশ্ন সলভ করে নেবেন। পরবর্তীতে আর কোনো কোশ্চেন সলভ করা হবে না। আমি আজকে দেখিয়ে দিলাম কিভাবে প্রশ্ন সলভ করতে হয়, ঠিক আছে? পরবর্তী সময়ে আপনারা নিজেরা নিজেদের কোশ্চেন সলভ করে নেবেন। এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন প্লিজ। এই দেখেন সবগুলো আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, যে আপনাদের কি কি আছে, কি কি পড়াবো। হুম, এই দেখেন আপনাদেরকে এগুলো পড়াবো, দেখছেন? এই যে নত্যবিধান সত্যবিধান, এইটা এইচএসসি তে আছে, বাংলা বানানের নিয়ম। তারপর দেখেন সমাস, ধাতু, শব্দ, ধাতু নেই, শব্দ গঠন আছে, প্রকৃতি প্রত্যয়, পদ প্রকরণ, বাক্য প্রকরণ, শুদ্ধ অশুদ্ধ, মুখস্থ বিষয়গুলি সবগুলোই পড়াবো। এগুলো সবই এইচএসসি তে আছে, এগুলো সব এইচএসসি তে আছে। ওকে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? তাই ইনশাল্লাহ বলে রাখি, আগামী ক্লাস হবে সমাস নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ, রবিবার সমাস নিয়ে ক্লাস হবে। স্যার এত কঠিন প্রশ্ন দেয় কেউ, আর এইটা তো মানে ট্রেইলার গেল, পিকচার আবি বাকি হয়। রবিবার সমাস থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে?
রেডি থাকেন। আবার সে জেনারেল নলেজ মিলে টিলে সামনের পরীক্ষার জন্য বি রেডি। হ্যাঁ, সামনের দিন সমাস পড়ানো হবে। সমাস। ওকে। রেডি থাকবেন। আর যারা এইচএসসির জন্য ইয়া করতেছেন তারা এইচএসসি শীটগুলো, ইন্টারের শীটগুলো থেকে পড়া শুরু করেন। ইন্টারের শীটগুলো পড়বেন। ইন্টারের শীটগুলো পড়া শুরু করেন। আল্লাহ হাফেজ।